প্রার্থী ছিল কমরেড বিপ্লব ভট্ট, তিনি পরাজিত হয়েছেন। অপরদিকে যিনি বিজেপির প্রার্থী এখানে বিজয়ী হয়েছিলেন তিনি হচ্ছেন দিলীপ ঘোষ, শ্রদ্ধেয় দিলীপ ঘোষ। আচ্ছা, দিলীপ ঘোষ এখানে বিজয়ী ক্যান্ডিডেট, বিজয়ী তিনি সাংসদ। আচ্ছা, বিজেপি দিলীপ ঘোষকে কেন দাঁড় করালো না? দিলীপ ঘোষ কেন এখান থেকে ছেড়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়াই করতে চলে গেলেন? কেন আপনারা জিজ্ঞাসা করবেন না? আপনারা তাকে ভোট দিয়েছিলেন, আমরা তাকে ভোট দিয়েছিলাম, জিতিয়েছিলাম, সংসদে পাঠিয়ে আমরা বলেছিলাম এই মেদিনীপুর লোকসভার বিভিন্ন জায়গার যে জ্বলন্ত সমস্যা, সেই সমস্যার কথাগুলো আপনি সংসদে গিয়ে তুলবেন। কটা কথা তুলেছে? এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার ব্যাপারে সাংসদ কটা কথা গিয়ে বলেছেন? আসলে তিনি বলেননি, তিনি উল্লেখ করেননি, তিনি অন্য সমস্যার সমাধান করতে পারেননি। কিছু মন্দির টন্দির করেছেন, কিছু মন্দির টন্দির করেছেন। মন্দির দিয়ে মানুষের পেট ভরে না, মসজিদেও মানুষের পেট ভরে না, গির্জাতেও মানুষের পেট ভরে না। সেটা একটা উপাসনা নয়। যার যার ধর্ম সেখানে যাবে, তারা উপাসনা করবেন, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমরা বলছি যে এই ধরনের অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটেছে যে তারা তাদের প্রার্থী পরিবর্তন করে অন্য জায়গায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করানোর জন্য পাঠিয়েছেন। আমি আপনাদের কাছে কথা বলতে চাই, আপনারা জিজ্ঞাসা করবেন না বিজেপি নেতৃত্বকে আসলে এই ভোটে তারা কি প্রতিশ্রুতি দিতে চাইছে তা খুলে বলতে পারবে না। আর গত 10টা বছরে কি করেছে, যা করেনি তারা বলতে পারবে না। সেই সাহস তাদের নাই, আসলে কিছু করেনি তাই বলতে পারবে না। তাই দেশ সম্পদ দিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়াই করছেন। আর এখানে এসছেন আসানসোলে বিধানসভার হচ্ছে যে তিনি একজন উইনিং ক্যান্ডিডেট, তিনি এখানে এসে লড়াই করছেন। আমি ওই প্রসঙ্গে যেতে চাই না। আমি বলছি যে একটা কথা, আমি বলছি যে আমরা বিপ্লব ভট্টকে গতবারে দাঁড় করিয়েও তিনি জিততে পারেনি, এই কথা ঠিক। কিন্তু আপনারা বুকে হাতটা রেখে বলুন তো, এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সমস্ত জনগণের কাছে আমি বলতে চাই যে বিপ্লব ভট্টের বাড়িতে সিবিআই ইডি কিন্তু খটখটায়নি, তার বাড়িতে করাটা গিয়ে নড়েনি তারা। শুধু তাই নয়, হেরে যাওয়ার পরেও এই বিপ্লব ভট্ট, যিনি আপনাদের জন্য, আপনাদের বাড়ির ছেলে মেয়েদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, রেলের কর্মীদের স্বার্থে, সমস্ত কিছুর স্বার্থে, জনগণের স্বার্থে তিনি লড়াইটা কিন্তু চালিয়ে গেছে। তাহলে আপনি বুঝবেন না, এই পার্থক্যটা আপনি বুঝে নিতে চাইবেন না যে আমার প্রয়োজন তাহলে কাকে? যে মানুষটা হেরে গিয়েও আমাদের পাশে আছে, যে মানুষটা হেরে গিয়েও আমাদের প্রতি নিহত, আমাদের কথা শুনে গেছে, সেই মানুষটাই তো আপনার আমার ঘরের ছেলে, ভূমিপুত্র কমরেড বিপ্লব ভট্ট। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে, আপনারা তৃণমূলকে দেখেছেন, বিজেপিকে দেখেছেন, আপনারা এই কংগ্রেস বাম জোটের প্রার্থী বিপ্লব ভট্টকে দেখবেন না? আপনাদের ঘরের ছেলে যার প্রতি মুহূর্তে যাকে কি আপনার দুঃখের কথাগুলো, দুঃখের কাহিনীগুলো প্রতি মুহূর্তে পৌঁছে দিতে পারবেন। নিশ্চিতভাবেই আপনারা সেই কাজটা করার জন্য উদ্যোগ নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেক জিনিস, আমার এর আগে পূর্ববর্তী বক্তা বলেছেন ইলেকট্রাল বন্ড নিয়ে, সারা বিশ্বে এরকম ঘোটালা কোথাও হয়নি। সারা বিশ্ব জুড়ে ছিচি ছিচি একটা রদ পড়ে গেছে। নিন্দিত হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিন্দিত হয়েছে বিজেপি দল, যারা হচ্ছে যে এই বন্ডের, ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারির মধ্য দিয়ে তারা বারবার, আমরা অনেক সময় বক্তৃতার মধ্যে শুনতে দেখি যে पाकिस्तान को मैंने टाइट कर दिया, पाकिस्तान को अभी कभी नहीं छोड़ेंगे। ये मोदी जी बोलता है ना, अरे तुम अगर पाकिस्तान को नहीं छोड़ा, पाकिस्तान को टाइट करके रखा, तो पाकिस्तान से इलेक्ट्रल बॉन्ड में तुम पैसा क्यों लिया? ये आज जवाब देना होगा मोदी जी को। ये मोदी जी को जवाब देना होगा कि पाकिस्तान से इलेक्ट्रल बॉन्ड में इतना करोड़ रुपया कहा लिया। आज आप लोग पूछिएगा नहीं, कोई बीजेपी का नेता आपका पास आएगा वोट मांगने के लिए, आप उसको पूछिएगा नहीं। आपका हक है, आपका अधिकार है, संविधान आपको ये अधिकार दिया, इसलिए पूछना चाहिए। आप लोग से मैं विनती करेंगे कि जरूर ये बात को, ये मुद्दा को आप लोग उठाइए। তাই এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? একদিকে দেশের সরকার যখন দেশটাকে আবার পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চাইছে, আর আমরা যারা কংগ্রেস বামের জোটের
যারা মানুষ, যারা আমরা প্রার্থী, যারা আমরা কর্মী, তারা প্রতি মুহূর্তে চাইছি না এই দেশটাকে রক্ষা করতে হবে। এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। যারা এই দেশকে ভালোবাসি, এই দেশের সেই যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে সুন্দরভাবে বজায় রাখতে চাই, এটা আমাদের আপনাদের সকলের দায়িত্ব এই দেশকে বাঁচানো। তাই আমি বলার শুরুতেই বলেছিলাম, এ দেশকে বাঁচানোর লড়াইয়ে আমরা নেমেছি। এ দেশকে বাঁচানোর লড়াই, যেভাবে দেশকে স্বাধীন করার জন্য মানুষ যখন স্বপ্ন দেখছিল, মানুষ ভেবেছিল ইংরেজদেরকে বিতাড়িত করতে গেলে আমাদের নিজের নিজের সবাইকে এক হতে হবে। আমরা কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে ঈসাই, কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, এই সব কিছু ধর্ম, বর্ণ সবকিছু উঠে রেখে মানুষ ভেবেছিল ইংরেজদেরকে এখান থেকে ভাগাতে হবে। তাই আজকের দিনে যে ভারতবর্ষের মানুষ আত্মবলিদানের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, তাদের জান কুরবান দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, আমরা তাদের উত্তরসূরি হয়ে আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য, এই দেশকে রক্ষা করতে হবে। এই দেশের সংবিধানকে অটুট রাখতে হবে, আমাদের সম্প্রীতিকে বজায় রাখতে হবে। আর হচ্ছে সব থেকে বড় বিষয়, শুধু সম্প্রীতি বজায় রক্ষাই নয়, সংবিধানকে রক্ষাই নয়, আমার ক্ষুধা আছে, আমার পেটে জ্বালা আছে, আমার যন্ত্রণা আছে, আমি ক্ষুধার্ত, আমার মাথার উপরে ছাদ নাই, আমি দুবেলা দুমুঠো অন্ন পাই না, আমার বাড়ির ছেলেটা বেকার যুবক হয়ে আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো কাজ নাই, এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে, এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিচ্ছে, তবু ছেলেটা একটা চাকরি জোটাতে পারেনি। আপনি ভাববেন না আপনার বাড়ির ছেলেটার কথা, যে ছেলেটার স্বপ্ন ছিল, যে ছেলেটাকে স্বপ্ন দেখেছিল এই নরেন্দ্র মোদী, তারা স্বপ্ন রক্ষা করতে পারেনি, কোন শিল্প আনতে পারেনি, চাকরি দিতে পারেনি। আপনি চাইবেন না যে এই সরকার, এই জোটের সরকার যদি ক্ষমতায় আসে, নতুন নতুন শিল্প যদি তৈরি করতে পারে, আমাদের দেশের বুনিয়াদী শিল্পগুলোকে যদি আমরা রক্ষা করতে পারি, সেটাই তো আমাদের কাছে লড়াই। আমাদের বাম কংগ্রেস জোটের এটাই তো লড়াই, যে আমরা আমাদের দেশের হৃত গৌরবটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। যারা লুট করেছে আমাদের দেশের, যারা সর্বনাশ করেছে আমাদের দেশের, তাদেরকে বিতাড়িত করে নতুন একটা সরকার আসবে, যে সরকার আবার ভাবনা চিন্তা করবে। আমরা বলতে চাই, ইউপিএ 1 কংগ্রেসের সরকার, ইউপিএ 1, তাতে আমরা শরিক ছিলাম বাইরে থেকে সমর্থন জানিয়ে। এখানে কংগ্রেস নেতৃত্ব আছেন, তিনিও ভালো করেই জানেন। কিন্তু আমরা একটা নিজেদের মধ্যে অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে দেশটাকে পরিচালনা করার লক্ষ্য নিয়ে মানুষের অভিন্ন ন্যূনতম